রাশিয়ার অন্যতম বেস্ট হার্ট সার্জন ডক্টর আজলান চৌধুরীকে এক নারী ছুরি দিয়ে আঘাত করেছেন। অভিযুক্ত সেই ঘাতক নারীকে বর্তমানে কঠোর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ রাশিয়ার প্রতিটি নিউজ চ্যানেলে কেবল ডক্টর আজলান এবং সেই রহস্যময়ী নারীর খবর। টর্চার সেলের ভেতরের পরিবেশটাও থমথমে। পুলিশের ইনভেস্টিগেশন অফিসার কায়সার তীব্র মেজাজে পায়চারি করছেন। তার সামনে বসে থাকা নারীটির পাথুরে নিস্তব্ধতা তাকে যেন আরো বেশি খেপিয়ে তুলছে। ডক্টর আয়লান চৌধুরীর অবস্থা বর্তমান অত্যন্ত আশঙ্কাজনক। আপনি কেন একজন জীবনদানকারী ডাক্তারকে নিজের হাতে খুন করতে চাইলেন? অ্যান্সার মি মিস এলিনা, অ্যান্সার মি ড্যাম ইট। এলিনা নির্বিকার। তার এই মৌনতা দেখে কায়সারের হাত নিষ্পিস করছে। ইচ্ছে করছে এই জেদি নারীর ফর্সা তেজি মুখে একটা কষিয়ে থাপ্পড় দিতে। গত 2 ঘন্টা ধরে শত প্রশ্নের পরও এলিনার মুখ থেকে একটা শব্দও বের করা যায়নি। শেষমেশ কোনো উত্তর না পেয়ে তাকে সেলের ভেতরেই তালাবদ্ধ করে বেরিয়ে এলেন কায়সার। এলিনা মাথা নিচু করে হাঁটু মুড়ে বসে রইল। তার ঝাপসা চোখের সামনে ভেসে উঠল সেই পাপিষ্ঠ পুরুষের সাথে জীবনের প্রথম সাক্ষাতের বীভৎস স্মৃতি, যা আজ থেকে কয়েক বছর আগের অতীত। বিয়ের হলরুমে তখন চরম বিশৃঙ্খলা। আজলান নিজের বাবার কোনো কথাই শুনছে না। পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু ভাই ইমনকে উদ্দেশ্য করে সে গম্ভীর গলায় আদেশ দিল, হলের প্রতিটি দরজা আটকে দেন। আজলানের এক ইশারায় মুহূর্তেই হলরুমের সবাইকে বন্দি করে ফেলা হলো। এলিনার বাবা ইদ্রিস আহমেদ আর মা রাজিয়া সুলতানা ভয়ে কাঁপছেন। আজলান নিজের রিভলভার দিয়ে ইদ্রিস আহমেদের সামনে দাঁড়াতেই তিনি করুণ স্বরে বললেন, বাবা, বিশ্বাস করো, আমার বড় মেয়ে হয়তো কারোর প্ররোচনায় এমনটা করেছে। ইরা তো তোমাকে ভালোবাসতো। আজলান হাত তুলে তাকে থামিয়ে দিল। বর বেশি থাকা আজলানের চোখে তখন জেদ আর বিষাক্ত অহংকারের আগুন। সে শীতল গলায় বলল, বাবা, আজ এখানে আমার বিয়ে হবে। কাজে গিয়ে বলুন ইরার পরিবর্তে ছোট মেয়ে এলেনের নাম লিখতে। মুহূর্তেই বীণা মেঘে বজ্রপাত ঘটল যেন হলরুমে। রাজিয়া সুলতানা নিজের ছোট মেয়ের দিকে তাকালেন, যে বিস্ময়ে স্থবির হয়ে গেছে। আজলানের বাবা সাজ্জাদ চৌধুরী চিৎকার করে উঠলেন, তুমি কি পাগল হয়েছো? 15 বছর একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবে? ও তো এখন স্কুলে গন্ডিও পার করেনি। বাবা, আজ আমি বিয়ে না করে ফিরবো না। আর যদি ফিরে, তবে এই পরিবারের একটা প্রাণীকেও আমি জীবিত ছাড়বো না। এবার বলো, তুমি কি চাও? আমার লাইফে রিজেকশন বলে কিছুই নেই, আর এই বিয়েতে কোনো রিজেকশন আমি মেনে নেব না। এ বলেই এলিনার হাত হ্যাচকা টানে চেপে ধরল আজলান। রাজিয়া সুলতানা ও ইদ্রিস আহমেদ আটকাতে গেলে সশস্ত্র গার্ডরা তাদের পথ রুদ্ধ করে দেয়। কিশোরী এলিনা ভয়ে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু পাষাণ আজলানের মন তাতে বিন্দু মাত্র গলল না। আজলান কাজীকে নির্দেশ দিল বিয়ে পড়াতে। মা নীলিমা বেগম এবার বাধা দিয়ে বললেন, তুমি এবার কিন্তু খুব পাগলামো করছো। বিয়ের মতো পবিত্র বন্ধনকে কেন নিজের জেদ বানাতে চাইছো? আমি এই বিয়ে হতে দেব না। আজলান বাঁকা হেসে বলল, জেদ নয় মম। Now the question is my ego, and I have never compromised my ego with anyone, nor will I ever. এই বলেই নিজের মম ড্যাডকে গার্ড দ্বারা আটকে নিল। এলিনা চিৎকার করে কেঁদে বলল, আমি বিয়ে করব না, আমাকে ছেড়ে দিন ভাইয়া। আপনি তো আমার দুলাভাই হওয়ার কথা ছিল, আমার স্বামী কেন হবেন? কথাটা শেষ হওয়ার আগেই আজলান তার রিভলভারটা এলিনার কপালে ঠেকিয়ে দিল। এলিনা ভয়ে শিউরে উঠল। আজলান শান্ত হয়ে হাওয়ায় ফায়ারিং করল। সবাই ভয়ে কেঁপে উঠল। অথচ আজলান ক্রূর গলায় বলল, চুপচাপ কবুল বলো, নাহলে দ্বিতীয় ফায়ারটা ঠিক তোমার বাবার বুকে লাগবে। বলো, তুমি কি চাও? আমাকে বাধ্য করবে শাশুড়িকে বিধবা করতে? মায়ের আকুতি আর বাবার জীবনের মায়া সব মিলিয়ে এক নিঃশ্বাসে 3বার কবুল বলে ফেলল এলিনা। আজলানও বিজয়ী হাসি হেসে কবুল বলে উঠল। বিয়ে সম্পন্ন হতেই হলরুমের দরজা খুলে দেওয়া হলো। রাজিয়া বেগম ছুটে এসে এলিনাকে বুকে জড়িয়ে ধরলেন। ডুকরে কেঁদে বললেন, একজনের শাস্তি অন্যজনকে না দিলেও পারতে। আজলান,
আমার মেয়েটা বড্ড ছোট। আজলান হাসল, তবে সেই হাসিতে কোনো মায়া ছিল না। সে এলিনার হাত শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে বলল, সুইটহার্ট, 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 লেটস গো টু ইন-লস হাউস। হাজারো মানুষের সামনে সদ্য ইন্টার্নি শেষ করা ডাক্তার আজলান চৌধুরী তার কিশোরী বউকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে চলল। এলিনার চোখের পানির কোনো মূল্য নেই সেই জেদি পুরুষের কাছে। সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরী অসহায় ইদ্রিস আহমেদ ও রাজিয়া সুলতানাকে কোনো মতে আশ্বস্ত করার চেষ্টা করলেন। সাজ্জাদ চৌধুরী নিচু স্বরে বললেন, আপনারা ভাববেন না, আমি কথা দিচ্ছি আমার বাড়িতে আপনার মেয়ে ভালো থাকবে। আমি ওর দেখভাল আমরা রাখবো। তবুও রাজিয়া সুলতানের চোখের পানি বাঁধ মানছিল না। মায়ের মন কি আর মানে? কলিজার টুকরো ছোট মেয়েটাকে এই পাষাণ ছেলের হাতে তুলে দিয়ে তার বুক ফেটে যাচ্ছে। অন্যদিকে বাড়ি পৌঁছতেই এলিনাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিজের রুমে নিয়ে গেল আজলান। এই রুমটি আজ ইরার জন্য বাসর ঘর হিসেবে সাজানো হয়েছিল, অথচ ভাগ্যের পরিহাসে আজ সেখানে এলিনা বন্দিনী। আজলান তাকে রুমে ঢুকিয়ে দরজা আটকে দিল। ভাইয়া আমায় ছেড়ে দিন, আমি আম্মুর কাছে যাব, প্লিজ আমায় যেতে দিন। বাইরে ইমন এসে আজলানের সামনে দাঁড়ালো, কিছুটা সাহস সঞ্চয় করে বলল, ভাই বিয়ে করলে তো করলেই, কিন্তু নিজের থেকে 11 বছরের ছোট একটা বাচ্চা মেয়েকে এভাবে, একটু রাগটা তো কমাও। মেয়েটার তো কোনো দোষ ছিল না। আজলান তীক্ষ্ণ নজরে তাকাতেই ইমন কথা থামিয়ে মাথা নিচু করে ফেলল। আজলান বাঁকা হেসে বলল, কৈফত চাচ্ছিস? ভয় করছে না? যদি এখনই তোর কলিজে টেনে ছিঁড়ে ফেলে? I can do anything to make my ego win. My ego is my first priority in my life. তখনই সাজ্জাদ চৌধুরী সেখানে এসে রেগে চিৎকার করে উঠলেন, তোমার সমস্যা কি আজলান? বিজনেসের আড়ালে ইল্লিগাল কাজ করি আমি আর তোমার মম, আর তুমি আমাদেরকেই গান পয়েন্টে রেখে শাসিয়ে বিয়ে করলে। বলে যেও না, গান চালানো আমি তোমাকে শিখেছি, তুমি আমার শিষ্য মাত্র। আজলান ঠোঁটের কোণে তার ছিলের হাসি ফুটিয়ে তুলল, শান্ত গলায় বলল, Dad, I think you have forgotten that even a father has a father. And now, I'm your boss. Right now, I'm the one in charge. And right now, I'm the master of handling guns. ছেলের মুখে এমন কথা শুনে সাজ্জাদ চৌধুরী রাগে গজগজ করতে করতে নীলিমা চৌধুরীর কাছে গেলেন, বললেন, চলো তবু হাসপাতাল থেকে একবার ঘুরে আসি, দেখে আসি কোন বাচ্চার সাথে আমার বাচ্চা পাল্টে গেছে। এই ছেলে কিছুতেই আমার রক্ত হতে পারে না। নীলিমা চৌধুরী এমন এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন যে সাজ্জাদ চৌধুরী সাথে সাথে চুপ হয়ে গেলেন। এবার নীলিমা আজলানের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বিয়ে করেছো ওকে? বেশ করেছো, তবে এলিনা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ওর থেকে দূরে থাকবে। এর অন্যথা করার চেষ্টা করবে না আজলান। আমিও তোমার মম, জেদ আর ইগো আমারও কম নেই। ভুলে যেও না তোমাদের এই পাপের সাম্রাজ্যে আমার ভূমিকা কতটা। ভুলে যেও না তোমাদের এই পাপের সাম্রাজ্যে আমার ভূমিকা কতটা। তোমার সব জেদ আমি সহ্য করব না। মাইন্ড ইট বেটা। আজলান কোনো উত্তর দিল না, শুধু ঠোঁট কামড়ে হালকা হাসল এবং সিঁড়ি বেয়ে সোজা বার সেকশনের দিকে চলে গেল। তার চোখে মুখে তখন এক অদ্ভুত নেশা আর রাগ খেলা করছে। বর্তমান আবারও ইন্টারোগেশন রুমে বসানো হলো এলিনা চৌধুরীকে। এবার অফিসার কায়েসার তীব্র একা নন, তার সাথে যোগ দিয়েছেন দুজন রাশিয়ান ফিমেল অফিসার। কায়েসারের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এলিনা যখন পাথরের মতো নিস্তব্ধ হয়ে রইল, তখন রাগের মাথায় এক ফিমেল অফিসার তার ফর্সা গালে কষে এক থাপ্পড় মারলেন। মুহূর্তেই এলিনার ফর্সা গালে 5 আঙুলের কালশিটে দাগ বসে গেল। ঠোঁটের কোণ ফেটে গড়িয়ে পড়ল রক্ত। তবুও সে নির্বিকার, যেন কোনো যন্ত্রণাই তাকে স্পর্শ করতে পারছে না। এলিনার এই অবজ্ঞা দেখে ফিমেল অফিসার আবারও থাপ্পড় বসালেন। এবার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু এলিনার মুখ থেকে একটা আহ শব্দও বের করা গেল না।
কায়সার তীব্র এলিনার সামনে ঝুঁকে এসে বললেন, আপনার কোনো ধারণা নেই এই দুজন অফিসার আপনাকে কতটা টর্চার করতে পারেন। এক অফিসার রুশ ভাষায় কায়সারের উদ্দেশ্যে বললেন, স্যার, এই মেয়েটিকে 30 মিনিটের জন্য আমাদের হাতে ছেড়ে দিন। দেখবেন ও কেমন গড়গড় করে কথা বলছে। এতক্ষণ পর এলিনা হাসল, এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। ঠোঁটের রক্ত মুছে ধীরস্থির গলায় বলল, My father-in-law is an expert in drug trafficking and smuggling. My mother-in-law is an expert at dealing with people's liver and kidneys. And my husband is to be their boss. সে কায়সার তীব্রের চোখের দিকে তাকিয়ে যোগ করল, My man is a gangster. তার বউকে মেরে কথা বের করতে পারবেন মিস্টার কায়সার তীব্র। আমি আমার মুড নিয়ে একটু বেশি পজেসিভ। ওর কথা ছাড়া আর কাউকে আমি পাত্তা দিই না। কায়সার তীব্র রাগে ফেটে পড়লেন। ডক্টর আয়লান চৌধুরী আজ আপনার কারণেই মৃত্যুর মুখে। সে আপনার কি এমন ক্ষতি করেছিল যে তাকে আপনি খুন করতে চাইলেন? এলিনা আবারও সেই নিস্তব্ধতায় ডুব দিল। ঝাপসা চোখের কোণে ভেসে উঠল অতীতের সেই কলঙ্কিত স্মৃতিগুলো, যা তাকে আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছে। অতীত। আজলান চৌধুরী তখন বার সেকশনে বসেছিল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক পৈশাচিক তৃপ্তি। নিজের ইগো জেতানোর নেশায় সে আজ একটি 15 বছরের কিশোরের জীবন লণ্ডভণ্ড করে দিয়েছে। আজলানের জন্য ড্রিঙ্ক করাটা এখন আর নেশার পর্যায়ে নেই, এটা তার অভ্যেস। তবু টলমল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের লক খুলতেই সে থমকে দাঁড়ালো। ফুলের বিছানায় এলোমেলো লেহেঙ্গা পরে শুয়ে আছে 15 বছরের এলিনা। সে ছোট্ট নিষ্পাপ মুখে আজ সারা দুনিয়ার ক্লান্তি আর বিষাদ জমা হয়েছে। এলিনাকে এই অবস্থায় দেখে 27 বছর বয়সী আজলানের বুকের ভেতরটা যেন এক আদিম নেশায় তোলপাড় হয়ে উঠল। এর আগে কত নারী ছোট ছোট পোশাকে তার পাশে ঘুরঘুর করেছে, কেবল তার সাথে একটা রাত কাটানোর আশায়। কিন্তু আজ আজলানের নেশাক্ত চোখ দুটো ঘোলাটে হয়ে এলো কেবল এই কিশোরী এলিনাকে দেখে। সে ধীর পায়ে এলিনার দিকে এগিয়ে গেল, হাতের আঙুল দিয়ে এলিনার পায়ের পাতা স্পর্শ করে লেহেঙ্গাটি যখন হাঁটুর উপরে তুলতে যাবে, ঠিক তখনই এলিনা ঘুম থেকে লাফ দিয়ে জেগে উঠল। সামনে আজলানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আতঙ্কে শিউরে উঠল। আজলান তার 2 আঙুল দিয়ে এলিনার গালে স্লাইড করতে করতে শীতল কণ্ঠে বলল, আমাকে সিরিয়াস করে ভুল করেছ। Tonight is your night of punishment. এলিনা ভয়ে কাঁপতে কাঁপতে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু সে জানতো না যে এই রুমটি সম্পূর্ণ সাউন্ড প্রুফ। তার আর্তনাদ এই 4 দেয়ালের বাইরে যাওয়ার কোনো পথ নেই। আজলান আবারও হাত বাড়িয়ে এলিনাকে স্পর্শ করতে চাইলে এলিনা বিছানার একদম কোনায় গিয়ে আশ্রয় নিল। আজলান এক লাফে বিছানায় উঠে এলিনার মুখোমুখি বসে পড়ল। এলিনা 2 হাত নেড়ে বাধা দেওয়ার চেষ্টা করে ডুকরে কেঁদে উঠল। দূরে যান ভাইয়া, আমার কাছে আসছেন কেন? প্লিজ দূরে যান। আজলান কোনো কথা না শুনে বিছানার পাশের ড্রয়ার থেকে একটা গোলাপি হ্যান্ডকাপ বের করলো। জোর করে সেটা এলিনার হাতে পরিয়ে দিয়ে বলল, I don't like being disturbed while I'm working. This is your punishment for trying to seduce me. এই হ্যান্ডকাফটা তোমার বোনের জন্য কিনেছিলাম, কিন্তু এখন থেকে এটা শুধু তোমার। Are you ready, sweetheart? বলেই আজলান এলিনার ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। এলিনা অস্পষ্ট শব্দে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আজলান তাকে ছাড়ার পরিবর্তে তার চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে আরো হিংস্র হয়ে উঠল। এলিনার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর আজলান ঠোঁট ছেড়ে দিতেই এলিনা হাঁপাতে হাঁপাতে মিনতি করল, আমায় ছেড়ে দিন, আমার আপনাকে খুব ভয় করছে। আজলান এবার এলিনার গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কামড় বসাতে লাগলো। তার স্পর্শে এলিনা ভয় আর লজ্জায় নীল হয়ে যাচ্ছিল। আজলান এবার
এলিনার লেহেঙ্গার উপরের অংশ হ্যাচকা টেনে ছিঁড়ে ফেলতেই সে শিউরে উঠল। আজলান ক্রুর গলায় বলল, তুই বাচ্চা, তুই কেন এসব বালছাল পড়বি? ইউ লুক লাইক অ্যান আপসরা ইভেন উইদাউট ওয়ারিং অ্যান ইনার। দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম। অপমানে আর ঘেন্ডায় এলিনা সর্বশক্তি দিয়ে আজলানের বুকে একটা লাথি মারল। আজলান কিছু দূরে সরে গেলে এলিনা পালানোর চেষ্টা করলো, কিন্তু নিমেষেই আজলান তাকে বিছানায় ফেলে দিয়ে ফিসফিস করে বলল, আমার গায়ে লাথি মারার সাহস দেখিয়ে খুব ভুল করেছে সুইটহার্ট। আজলান নিজের শেরওয়ানি খুলে ফেলতেই তার সুগঠিত ফর্সা পেশিবহুল শরীর উন্মুক্ত হলো। রুমের এসির তাপমাত্রা বাড়িয়ে দিয়ে সে এলিনার লেহেঙ্গার ফিতা টানতে টানতে বলল, আমি একটু ব্যথা দিলে তুমি কি খুব কষ্ট পাবে? জানি তোমার কষ্ট হবে, কিন্তু বিলিভ মি, আফটার হার্ডশিপ ইউ উইল ফাইন্ড ট্রু হ্যাপিনেস। এলিনার চোখের জল আর করুণ মিনতি আজলানকে থামাতে পারল না। সে পৈশাচিক উন্মাদনায় গর্জে উঠে বলল, I can't console myself. I need you, sweetheart. By hook or by crook. প্রচণ্ড ব্যথায় এলিনা চিৎকার করে উঠল। তার চোখের জলই আজ তার একমাত্র সঙ্গী। এলিনা যতবার আজলানকে থামতে বলল, আজলান ততই হিংস্র হয়ে উঠল। এলিনা করুণ কণ্ঠে শেষবারের মতো বলল, প্লিজ থামুন, আমি সত্যি। একসময় অসহ্য যন্ত্রণায় এলিনা জ্ঞান হারালো। আজলান ঠোঁট কামড়ে পৈশাচিক হাসল আর বলল, সরি সুইটহার্ট, আমি নিজের বেলায় খুব স্বার্থপর, তাই তোমাকে ছাড় দিতে পারলাম না। বলেই সে তার পাশবিক হিংস্রতায় ডুবে রইল। এলিনার অবচেতন শরীরের আর্তনাদ সেই পাষাণ হৃদয়ে বিন্দুমাত্র কোনো রেখাপাত করতে পারল না। মধ্যরাতে যখন আজলানের উন্মাদনার খেলায় এলিনা যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল, তখনও এই পাষণ্ড পুরুষের লালসা মিটল না। অচেতন এলিনার উপর সে নিজের পাশবিক ইচ্ছেগুলো চালিয়ে যেতে থাকলো। 15 বছরে সেই কিশোরীর শরীরের উপর বিন্দুমাত্র মায়া দেখালো না সে। একসময় উন্মাদনার অবসান ঘটিয়ে নিজেই ক্লান্ত হয়ে এলিনার নিথর বুকের উপর এলিয়ে পড়ল আজলান। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছেন সাজ্জাদ চৌধুরী এবং নীলিমা চৌধুরী। বাড়ির পরিবেশটা অদ্ভুতভাবে থমথমে। তখনই এক সার্ভেন্ট হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল, ম্যাডাম, একটু উপরে চলুন, ছোট ম্যাডাম খুব অসুস্থ মনে হচ্ছে। খবরটা শুনেই সাজ্জাদ চৌধুরী ও নীলিমা চৌধুরী খাওয়া বন্ধ করে উঠে দাঁড়ালেন। সবাই মিলে উপরে যেতে চাইলে নীলিমা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, তোমরা বসো, আমি সামলে নিতে পারবো। নীলিমা চৌধুরী এলিনার রুমের সামনে গিয়ে মেয়েটকে বাইরে দাঁড় করে দিলেন। ভেতরে ঢুকে বিছানা আর এলিনার অবস্থা দেখা মাত্রই তার আর বুঝতে বাকি রইল না যে গতরাতে ঠিক কি ভয়াবহ তাণ্ডব চলেছে এই রুমে। নীলিমার শরীর রাগে কাঁপতে লাগলো। তখনই তার নজর পড়ল সাইড টেবিলের উপর রাখা একটা ভাঁজ করা কাগজের দিকে। মম, আমার উচিত ছিল তোমার কথা শোনা। নেশার ঘরে আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দিও। তবে যদি ভাবো আমি এসে বলে অনুতপ্ত হয়ে বসে থাকবো, তবে তুমি ভুল ভাবছ। বউ আমার 3 কবুল বলে বিয়ে করেছে, ওকে কি শুধু সাজিয়ে রাখার জন্য আনছে? তবে আফসোস, বউটা বড্ড ছোট, তাই আমি কিছুদিনের জন্য রাশিয়া চলে যাচ্ছি। চিরকুটটা পড়ে নীলিমা চৌধুরীর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কাগজটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলেন। দাঁতে দাঁত চেপে বললেন, ও সভ্যের বাচ্চা, একটা ছোট বাচ্চাকে বিয়ে করে বাসর রাতের নামে তাকে এভাবে ক্ষত বিক্ষত করে কাপুরুষের মতো পালিয়েছিস। তোকে এখন সামনে পেলে আমি কনফার্ম গুলি করতাম। নীলিমা চৌধুরী দ্রুত এলিনার দিকে এগিয়ে গেলেন। 15 বছরের সেই মেয়েটি তখন যন্ত্রণায় আর জ্বরে নীল হয়ে অচেতন হয়ে পড়ে আছে। ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পর এলিনা ধীরে ধীরে চোখ মেলল। জ্ঞান ফেরার সাথে সাথেই আজলানের করা সেই নৃশংস অত্যাচারগুলো চলচ্চিত্রের মতো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আতঙ্কে চিৎকার করে উঠল এলিনা। ঠিক সেই মুহূর্তে নীলিমা চৌধুরী তাকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, বেবি গার্ল, ভয় নেই, মাম্মা তোমার কাছে আছে তো।
মায়ের মতো কারো স্পর্শ পেতেই এলিনা কান্নায় ভেঙে পড়ল। তোমার ছেলে আমাকে খুব ব্যথা দিয়েছে মা, সে খুব খারাপ, খুব নিষ্ঠুর। নীলিমা চৌধুরী এলিনার কপালে স্নেহের চুমু দিয়ে শান্ত গলায় বললেন, আর ভয় নেই সোনা, আমার ওই খারাপ ছেলে তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। অতিরিক্ত আতঙ্কে এলিনা তখনও কাঁপছিল। ঠিক সেই সময় এলিনার বাবা মা ঘরে ঢুকলেন। মাকে দেখেই এলিনার চোখের জল বাঁধ মানল না। রাজিয়া বেগম ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়ের শরীরের ক্ষত দেখে কান্নায় ভেঙে পড়লেন। আমার মাকে কেন এত আঘাত সহ্য করতে হলো বলুন মিসেস নীলিমা চৌধুরী, আপনি তো কথা দিয়েছিলেন ওকে আগলে রাখবেন। নীলিমা চৌধুরী জীবনে প্রথম মাথা নিচু করলেন। প্রচন্ড অহংকারী এই নারী কখনো কারোর সামনে নত হননি, কিন্তু আজ নিজের ছেলের করা অন্যায় তাকে স্তব্ধ করে দিয়েছে। সাজ্জাদ চৌধুরী অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিজের শখের নারীর দিকে, যিনি আজ অনুশোচনায় দগ্ধ। রাজিয়া সুলতানা মেয়ের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, আম্মু চলো, এখনই তোমাকে এই নরক থেকে নিয়ে যাব। সাজ্জাদ চৌধুরী বাধা দেওয়ার চেষ্টা করে বললেন, ও খুব অসুস্থ, এই অবস্থায় ওকে কোথাও নেওয়া ঠিক হবে না, একটু সুস্থ হলে না হয়। ইদ্রিস আহমেদ গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে বললেন, আমার মেয়ে আর এক মুহূর্তে জাহান্নামে থাকলে ওকে হয়তো খাটিয়ায় করে নিয়ে যেতে হবে। বাবা হয়ে আমি সেটা দেখতে পারবো না। ও আজ এখনই যাবে। যখন দুই বাবার মধ্যে তর্ক বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই এলিনা চিৎকার করে উঠল, বাবা, আমি বয়সে ছোট হতে পারি কিন্তু অবুঝ নই। আমি কারো হাতের পুতুল নই যে অন্যের চাপিয়ে দেয়া মতামত সবসময় মেনে নেব। একজন আমাকে জোর করে বিয়ে করে পালিয়ে গেল, আর আজ তোমরা আমার মতামতের তোয়াক্কা না করে আমাকে জোর করে নিয়ে যেতে চাইছো। রাজিয়া সুলতানা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু এলিনা তাকে থামিয়ে দিয়ে বলল, আমার শরীরের প্রতিটি আঘাত আর অপমানের শোধ না নিয়ে আমি এই বাড়ি থেকে এক চুল নড়ব না। আমার সাথে করা প্রতিটি অন্যায়ের জন্য আজলান চৌধুরীকে একদিন আমার পায়ের নিচে আনবো। সেদিন আমিও দেখব তার ইগো আর প্রায়োরিটি তাকে কোথায় নিয়ে যায়। এলিনার জেদ দেখে নীলিমা চৌধুরী অবাক হলেন। পরক্ষণেই খুশিতে তাকে জড়িয়ে ধরে বললেন, ইফ আই হেল্প ইউ টেক রিভেঞ্জ। উপস্থিত সবাই তাজ্জব হয়ে নীলিমা চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তিনি গম্ভীর গলায় বললেন, আমার খুব ইচ্ছে ছিল একটা মেয়ে, তোমায় পেয়ে সেই স্বাদ পূরণ হয়েছে। আর ছেলের মা নয়, বরং মেয়ের মা হিসেবে বলছি, আমার ছেলে অন্যায় করেছে, আর তাকে যোগ্য শাস্তি কেবল তুমিই দিতে পারবে বেবি গার্ল। সেদিন মা বাবার কোনো বারণই কানে তুলল না এলিনা। তার চোখে তখন প্রতিশোধের আগুন। রাতে এলিনাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার পর নীলিমা চৌধুরী স্বামীর কাছে গিয়ে হেসে বললেন, আমার মেয়ে কিন্তু ঠিক আমার মতোই হয়েছে, দেখো তোমার ছেলেকে ও কেমন সোজা করে। সাজ্জাদ চৌধুরী মৃদু হেসে বললেন, নিশানা, আমি যদি না হই তবে নিজের ইগো হার্ট হয়, তুমি এখন ছেলের বউকে দিয়ে ছেলের ইগো ভাঙতে চাইছো, তাই তো? নীলিমা চৌধুরী স্বামীর বুকে মাথা রেখে হাসলেন। আমরা মা ছেলে তো একই রকম, আমাদের দুজনেই ফার্স্ট প্রায়োরিটি হলো ইগো। সাজ্জাদ চৌধুরী স্ত্রীর কথা শুনে হেসে ফেললেন। এত বড় একটা মিথ্যা কথা বললে যে আমার মাথা ঘুরে যাচ্ছে। 7 বছর পর ব্ল্যাক লোটাস শুটিং ক্লাব, সাজ্জাদ চৌধুরীর নিজস্ব প্রাইভেট ক্লাব। ইনডোর রেঞ্জ জুড়ে কেবল টার্গেট বোর্ডে আঘাত করার তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বর্তমানে এলিনা এবং নীলিমা চৌধুরী দুজনেই পূর্ণ পেশাদার শুটারের বেশে সজ্জিত। পরনের শক্ত ও ফিটেড জ্যাকেট, যা শরীরের সামান্যতম নাড়াচড়াকেও নিয়ন্ত্রণ করছে। ভারসাম্য বজায় রাখতে দুজনে পরে আছেন বিশেষ শুটিং ট্রাউজার এবং মাটির সাথে গ্রিপ ধরে রাখতে ফ্ল্যাট শুটিং শু। তাদের এক হাত শক্ত করে ধরা রাইফেল, অন্য হাতে নিখুঁত নিশানার জন্য শুটিং গ্লাভস।
চোখে সুরক্ষামূলক শুটিং গ্লাস আর কানের উপর ভারী ইয়ারমাফ, যা বাইরের তীব্র শব্দকে আড়াল করে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। পরপর কয়েকটি রাউন্ড ফায়ার করা হলো, দুজনেই নিশানায় লক্ষ্যভেদী, একেবারে টার্গেট বোর্ডের কেন্দ্রবিন্দুতে। দুজনের অনবদ্য শুটিং দক্ষতা এবং রাইফেলের ট্রিগারে আঙুলের সেই শীতল ক্ষিপ্রতা দেখে সাজ্জাদ চৌধুরী বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইলেন। একবার নিজের স্ত্রী নীলাশার দিকে তাকাচ্ছেন, তো পরক্ষণেই তাকাচ্ছেন ছেলের বউ এলিনার দিকে। গত 7 বছরে এলিনা আর সেই ভীতু মেয়েটি নেই। সে এখন নীলিমা চৌধুরীর যোগ্য উত্তরসূরি। অবাক ভাবটা কাটিয়ে সাজ্জাদ চৌধুরী খানিকটা কাচুমাচু হয়ে বলেই ফেললেন, এমন করে শুট তো মনে হয় আমিও করতে পারি। নীলিমা চৌধুরী চট করে কানের ইয়ারমাফটা নামিয়ে সামনের দিকে তাকালেন। সাজ্জাদ চৌধুরীর সেই চেনা গা জ্বালানো হাসি দেখে নীলিমার এলিনা দুজন শাশুড়ি বউ দুজনের মেজাজ মুহূর্তেই চড়ে গেল। কিন্তু রেগে যাওয়ার বদলে তারা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল। সেই হাসির ঝিলিক দেখেই সাজ্জাদ চৌধুরীর মনে খটকা লাগলো। তার অভিজ্ঞ মন বলছে সামনে বড় কোনো বিপদ সংকেত অপেক্ষা করছে। কিন্তু বুঝে ওঠার আগেই এলিনা আর নীলিমা জোর করে সাজ্জাদ চৌধুরীকে শুটিং রেঞ্জের টার্গেটের সামনে দাঁড় করিয়ে দিল। শুধু দাঁড় করিয়ে ক্ষান্ত হলো না, তার মাথার উপর বসিয়ে দিল একটা লাল টকটকে আপেল। সাজ্জাদ চৌধুরী এবার ভয়ে কুঁকড়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বৌগো, আমার কিছু হয়ে গেলে কিন্তু তুমি বিধবা হবে। অন্তত নিজের দিকে তাকিয়ে হলেও জামাইয়ের উপর একটু দয়া করো। নীলিমা চৌধুরী কোনো উত্তর না দিয়ে নির্বিকার ভঙ্গিতে রাইফেলের নিশানা ঠিক করতে লাগলেন। উপায় না দেখে সাজ্জাদ চৌধুরী এবার ছেলের বউর দিকে করুণ চোখে তাকালেন। আম্মা, আমি তো তোমার পাপা। শেষে কি তুমিও তোমার শাশুড়ির মতো আমার উপর নির্যাতন শুরু করলে? এলিনা মুচকি হাসল, কিন্তু তার নিশানায় কোনো ভুল হলো না। সরি পাপা, আজ কোনো ছাড় নেই। বলেই ট্রিগার চেপে ধরল এলিনা। ধাই শব্দে বুলেটটা সোজা সাজ্জাদ চৌধুরীর মাথার উপরের আপেলটিকে এফোর ওফোর করে দিয়ে চলে গেল। সাজ্জাদ চৌধুরী ভয়ে চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ঠিকমতো শ্বাস নেওয়ার আগেই নীলিমা চৌধুরী আরও একটা আপেল তার মাথায় সেট করে দিয়ে নিজের রাইফেল তাক করলেন। পর মুহূর্তেই নীলিমার নিখুঁত শটে দ্বিতীয় আপেলটিও উড়ে গেল। সাজ্জাদ চৌধুরী তখন ঘামছেন, বুক ধড়ফড় করছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, ইয়া আল্লাহ, এমন ভয়ঙ্কর বউ তুমি যেন আমার জাত শত্রুকেও দিও না। তার কথা শুনে নীলিমার এলিনা উচ্চস্বরে হেসে উঠল। ক্লাবের নিস্তব্ধতা ছাপিয়ে সেই হাসির শব্দে যেন এক নতুন শক্তির আভাস পাওয়া গেল। নীলিমা চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী তাদের বিজনেস মিটিংয়ের জন্য দ্রুত বেরিয়ে যেতেই পুরো বাড়িতে এখন নিস্তব্ধতা। খানিক বাদে এলিনা চৌধুরী শাওয়ার নিয়ে রুম থেকে বের হলো। তার ফর্সা শরীর থেকে চন্দনের শাওয়ার জেলের মৃদু সুবাস পুরো রুমে ছড়িয়ে পড়ছে। সিল্কি ভিজে চুলগুলো কোমরের উপর আলগা হয়ে পড়ে আছে, যেখান থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে ফ্লোরে। হেয়ার ড্রায়ার দিয়ে যত্ন করে চুল শুকিয়ে নিয়ে সে পরে নিল লেডিস শার্ট প্যান্ট আর পায়ে গলিয়ে নিল হাই হিল। এলিনা যখন বাইরে বেরিয়ে এলো, তার বডিগার্ডরা পিছু নিতে চেয়েছিল, কিন্তু এক ইশারায় সবাইকে থামিয়ে দিয়ে সে একাই ড্রাইভ করে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। রাশিয়া, মস্কো। বিশাল এক রাজকীয় কামরায় উপর হয়ে শুয়ে আছে এক যুবক। অনাবৃত পিঠের ওপর ড্রাগনের ট্যাটুটা যেন জীবন্ত হয়ে ফুটে আছে। ঠিক তখনই তার ফোনে কল বেজে উঠল। গভীর বিরক্তিতে কল ধরতেই ওপাশ থেকে শোনা গেল, আজলান কোনো উত্তর না দিয়ে কলটা কেটে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে তোয়ালে জড়িয়ে রুমে আসতেই তার বন্ধু শ্রাবণ বলে উঠল, ভাই, তোর পাখি খুব শীঘ্রই রাশিয়ায় আসছে ট্যুর দিতে।
কথাটা শুনে আজলানের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। শ্রাবণের প্রশ্নে কোনো উত্তর না দিয়ে আজলান নিখুঁত ফিটিংয়ের ব্ল্যাক শার্ট আর প্যান্ট পরে নিল। তার নীরবতাই বলে দিচ্ছিল এখন কাজের সময়। কোথায় যাচ্ছিস এখন? শ্রাবণও আজলানের সাথে গাড়িতে গিয়ে বসল। মস্কো শহরের শেষ প্রান্তে ঘন জঙ্গলের ভেতর নির্জন এক বাড়িতে গিয়ে থামলো তাদের গাড়ি। আজলান ভেতরে ঢুকতেই দেখল 3 জন লোকের হাত পা শক্ত করে বাঁধা। আজলানের উপস্থিতি দেখে তারা ভয়ে কুঁকড়ে গেল। কোনো অ্যানাস্থেসিয়া ছাড়াই তাদের উপর অপারেশন চালানো হবে এমন নৃশংস কথা ভেবেই লোকগুলোর আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। আজলান যখন প্রথম লোকটির কিডনি বের করার জন্য ছুরি চালালো, সেই পৈশাচিক চিৎকার বাকি 2 বন্দিরও বুক কাঁপিয়ে দিল। আজলানের মুখে তখন অদ্ভুত এক পৈশাচিক আনন্দ। সেলাই করার সময় লোকটা আর্তনাদ যেন আজলানের কানে সুরের মতো বাজছে। লোকটা নিজের জান ভিক্ষা চাইলেও আজলান পাত্তা দিল না। নিষ্ক্রিয় হাতে তার চোখ দুটো তুলে ফেলল। এই দৃশ্য দেখে একজন নতুন গার্ডের ভয়ে কাঁপতে কাঁপতে নিজের কাপড় নষ্ট করে ফেলল। আজলান তার রক্তমাখা রাগী চোখে একবার তাকালো তাদের দিকে। একে একে 3 জনেরই একে করুণ দশা করল সে। কাজ শেষে শান্তভাবে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে ধুতে আজলান হুকুম দিল, Give these 3 people to Draco. Draco has a particular fondness for the taste of human flesh. নতুন এক গার্ড দৃশ্যটি দেখে আতঙ্কে কাঁপতে কাঁপতে পুরনো গার্ডকে জিজ্ঞেস করলো, স্যার তো মারাত্মক ডেঞ্জারাস, ওনার নাম কি? আমার তো দেখেই অবস্থা খারাপ। পুরনো গার্ডটি তার ছেলের হাসি হেসে জবাব দিল, A monster made of flesh and blood named Dr. Ajlan Chaudhary. নিজের আদেশের তোয়াক্কা না করেই আজলান নিজে এগিয়ে গেল নিথর দেহতার দিকে, যেন কোনো শিল্পকর্মে মন দিয়েছে। এমনভাবে মৃত লোকটার হাড়টা কেটে নিখুঁতভাবে পিস করতে শুরু করলো। তার প্রিয় ড্রেকোর জন্য প্রিয় খাবার আজ তৈরি হচ্ছে। কাটতে কাটতেই আজলানের ঠোঁটে খেলে গেল এক চিলতে অদ্ভুত হাসি। গুনগুনিয়ে গেয়ে উঠল, এসেছি তোর মনের দেশে, আমি এক মুসাফির ভেসে। গালটা পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। আজলানের এই শান্ত অথচ বীভৎস রূপ তাদের চেনা থাকলেও প্রতিবারই শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। কাজ শেষ করে সে উঠে দাঁড়ালো। বাড়ির পেছনের দিকে রাস্তা ধরে 10 মিনিটের দূরত্বে একটা ঝিল, সেখানে কড়া পাহারার ব্যবস্থা রাখা হয়েছে। ঝিলের পাড়ে দাঁড়িয়ে আজলান গম্ভীর স্বরে ডাক দিল। ড্রেকো। মুহূর্তে পানির গভীরে 2 বাদামি চোখের আভা ভেসে উঠল। দ্বিতীয়বার ডাকতেই পানির বুক চিরে 4-5 ফুট লম্বা এক ভয়ঙ্কর দেহ পাড়ে এগিয়ে এলো। প্রজাতিতে এটি একটি কিউভিয়ার্স ডোয়ার্ক কায়মান। আজলান পরম মমতায় মাংসের টুকরোগুলো ছুঁড়ে দিতে লাগলো। তার পোষ্যটি মালিকের হাত থেকে মানুষের কাঁচা মাংস পেয়ে তৃপ্তির সাথে ভক্ষণে মত্ত হলো। আজলানের পরিকল্পনা স্পষ্ট। আগামী কয়েকদিন ড্রেকোকে এই বিশেষ খাবারটিই খাওয়াবে সে। হঠাৎ সাইলেন্স ভেঙে তার ফোনটা বেজে উঠল। আজলান হাত মুছে নির্লিপ্ত ভঙ্গিতে কল রিসিভ করল। ওপাশ থেকে জন নামের এক গার্ড খুব গম্ভীর গলায় কিছু একটা জানালো। শুনেই আজলানের ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। বিড়বিড় করে সে বলল, My wild tigress. এদিকে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তখন যেন রণক্ষেত্র। হেড অব দ্য ডিপার্টমেন্টের সামনে কোন এক অজানা সাহসে সোজায় দাঁড়িয়ে আছে এলিনা। তার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। বিভাগীয় প্রধান রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি জানো কার গায়ে হাত তুলেছ? ইকুতিয়ার মির্জা, যিনি এই ভার্সিটিতে মোটা অঙ্কের ডোনেশন দেন, তার একমাত্র ছেলেকে তুমি মেরেছ। তোমার সাহস হয় কি করে? এলিনা তাচ্ছিলের হাসি হেসে পাল্টা প্রশ্ন শুরু করল।
Does this mean it gives him a license to harass girl, sir? বেয়াদব মেয়ে, একে তো মারামারি করেছ, তার উপর মুখে মুখে তক্র। আমি চাইলে তোমাকে এখনই ইন্টারপ্রিটেশন করতে পারি। হেড অব দ্য ডিপার্টমেন্ট হুঙ্কার দিয়ে উঠলেন। এলিনা কোনো কথা না বাড়িয়ে পকেট থেকে একটা ফোন বের করলো। শটান কল দিল সাজ্জাদ চৌধুরীকে। ওপাশে সাজ্জাদ তখন আমেরিকার অত্যাধুনিক গানগুলো পরীক্ষা করতে ব্যস্ত। কল রিসিভ করতেই এলিনা শান্তস্বরে বলল, ড্যাড, আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। I really want to buy a university. Will you buy it for me? সাজ্জাদ চৌধুরী ফোনের ওপাশ থেকে হো হো করে হেসে উঠলেন। সগর্বে বললেন, অফকোর্স মাই ডিয়ার। টাকা কি এখনই পাঠাবো নাকি নিজেই আসবো? এলিনা ফোনটা কেটে দিতেই হঠাৎ হেড অব দ্য ডিপার্টমেন্টের নিজস্ব ফোনটি বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ফোনের ওপাশের নির্দেশ শুনে লোকটার যেন আত্মা হারালো। পরক্ষণেই নাটকীয়ভাবে চেয়ার ছেড়ে উঠে এলিনার পায়ের কাছে পড়ে গেলেন তিনি। মা, আমায় মাফ করে দাও। আমার উচিত হয়নি তোমাকে ওইসব বলা। দয়া করে আমাকে ক্ষমা করো। এলিনা ঘেন্নায় চোখ মুখ কুঁচকে পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রাগী স্বরে সে বলল, আপনাদের মতো শিক্ষকদের জন্যই আজ শিক্ষক নামটা কলঙ্ক। ছাড়ুন আমার পা। 4 ঘন্টা আগের কথা। এলিনা যখন ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো, পরিবেশটা মোটেও স্বাভাবিক ছিল না। হঠাৎ এক তরুণী কাঁদতে কাঁদতে দৌড়ে এসে এলিনার পেছনে লুকিয়ে পড়ল। এলিনা ভ্রুকুচকে সামনে তাকাতেই দেখল 5 জন ছেলে উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এলিনা শীতল কণ্ঠে প্রশ্ন করল, হোয়াটস ইউর প্রবলেম? ভার্সিটি ক্যাম্পাসে এভাবে মেয়েদের টিচ করার স্পর্ধা কে দিয়েছে তোমাদের? দলের মাঝখান থেকে রিয়াদ মির্জা কুৎসিত হেসে বলল, বেবি, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? তোমায় টিচ করছি না বলে এই মেয়েকে তো আমরা কেবল এক রাতের জন্য চেয়েছি। তবে তোমার যা ফিগার, তোমায় এক রাতে আমাদের কারো পোষাবে না। বাকি ছেলেরা সমস্যারে বিভৎস হাসিতে ফেটে পড়ল। এলিনা পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর তার পেছনের মেয়েটি ভয়ে তখনও কাঁপছে। হঠাৎ এলিনা মেয়েটার সামনে থেকে সরে যেতেই মেয়েটা টুকরে কেঁদে উঠল। শিকারের দিকে বাঘের মতো এগোতে এগোতে শুরু করলো ছেলেটা। এলিনা কোনো কথা না বলে নিজের গাড়ির ডিকি খুলে বের করে আনলো ম্যানরিকি গ্রোসারি, লোহার চেনের মতো এক ভয়ঙ্কর মরণাস্ত্র। শার্টের হাতা ফোল্ড করতে করতে সে একটা বাঁকা হাসি দিল। তারপর তীক্ষ্ণ এক সিটি মেরে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে বলল। ছেলেরা অট্ট হাসি দিয়ে উঠল। আজকে তো পার্টি হবে। রিয়াজ সে যেই এলিনার দিকে হাত বাড়াতে গেল, মুহূর্তের মধ্যেই ম্যানকেরি গোসারির প্রথম আঘাতটা তার নাক আর গালে আছড়ে পড়ল। ফিনকি দিয়ে রক্ত ছুটল রিয়াদের নাক দিয়ে। অবস্থা বেগতিক দেখে বাকি 4 জন পিছিয়ে যেতেই রিয়াদ চিৎকার করে উঠল, দেখছিস কি, এই শালিকে আজ যে শেষ করে আমার পায়ের তলায় আনবি, তাকে আমি 10 লাখ টাকা দেব। তবে কলিজা কত বড়, এর কলিজা কত বড় যে রিয়াজ মির্জার গায়ে হাত তোলে। টাকার লোভে চারপাশ থেকে ছেলেরা এলিনাকে ঘিরে ধরল। এলিনা চেনটা হাতে পেঁচিয়ে বলল, কাম অ্যান্ড ফাইট মি। তবে খালি হাতে তোমরা 5 মিনিটও টিকতে পারবে না। ছেলেরা এবার হিংস্র হয়ে উঠল। একজন ছুরি বের করলো, বাকি 3 জন হাতে নিল হকি স্টিক। বিচ্ছিরি চিৎকার করে তারা এলিনাকে আঘাত করতে আসতেই ম্যানকেরি গুসারি বাতাসের বেগে ঘুরতে শুরু করলো, কারো পেটে, কারো মাথায়, আবার কারো নাকে। নিখুঁত নিশানায় এলিনা প্রত্যেকের অবস্থা শোচনীয় করে ফেলল। ক্যাম্পাসে রক্তারক্তি কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ কোনো টিচার বা গার্ডের দেখা নেই। লড়াইয়ের এক পর্যায়ে রিয়াদ অতর্কিতে এলিনার হাতে হকি স্টিক দিয়ে আঘাত করলে ম্যানকেরি গ্রোসারি হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়।
রিয়াদ ভাবলেও এবার সে জিতে গেছে, কিন্তু তাকে সুযোগ না দিয়ে এলিনা এক পা এগিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল তার চোয়ালে। এরপর এক লাথিতে রিয়াদকে সেই নির্যাতিত মেয়েটির পায়ের কাছে ফেলে দিল। মাটি থেকে হকি স্টিক তুলে নিয়ে এলিনা যখন রিয়াদকে পিটিয়ে আধমরা বানাচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন চেয়ারম্যান, হেড অব ডিপার্টমেন্ট এবং অন্যান্য শিক্ষকরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ব্লাডি আহত গুন্ডাদের দেখে কেউ রিয়াদকে দোষ দিল না, বরং তারা সবাই এলিনার উপর চড়াও হলো। উত্ত্যক্ত হওয়া মেয়েটি বারবার চিৎকার করে এলিনার নির্দোষ হওয়ার কথা বললেও প্রভাবশালী ইখতিয়ার মির্জার ছেলের অপকর্ম ঢাকা দিতে সবাই তখন এলিনাকেই অপরাধী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ল। পুরো দৃশ্যটি আড়ালে দাঁড়িয়ে কেউ একজন নিজের ফোনে ধারণ করছিল। বর্তমান। বস, ম্যাম পুরো রক, আমরা সবাই একদম শকড। আজলান গম্ভীর অথচ গর্বিত কণ্ঠে বলল, My wild tigress. Of course she has to be fierce. তার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা খেলে গেল। সে আবার বলল, ওই বাস্টার্ড গোলুকে আমার জীবিত চাই। আমার ড্রেকো বায়না ধরেছে রিয়াদ মির্জার কলিজে ভুনা খাওয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ টু ডু? আজলান হাসল। সেই হাসিতে বিদ্রুপ ছিল নাকি ভালোবাসা বোঝা দেয়। সে বিড়বিড় করলে, 7 বছর ধরে যতই দূরে থাকে না কেন, আমার মিসেসের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? জন্নামের গার্ডটি ওপাশ থেকে বলল, জি স্যার, তবে বস বিশ্বাস করবেন না, ম্যাডামের ফাইট দেখে মনে হচ্ছিল কোনো হলিউড অ্যাকশন ফিল্ম দেখছি। বস, আপনাকে ভিডিওটা পাঠিয়েছি, জাস্ট একবার দেখবেন। বলেই জন দ্রুত ফোন কেটে দিল। সে খুব ভালো করে জানে আজলানের কঠোর নিষেধ আছে এলিনার কোনো ছবি বা ভিডিও তাকে পাঠানোর ব্যাপারে, কিন্তু আজকের এই দৃশ্য না পাঠিয়ে সে পারল না। ওদিকে আজলান প্রথমে দেখবে না ভেবেও শেষ পর্যন্ত ভিডিওটি প্লে করল। পর্দায় এলিনাকে দেখছে আর আজলানের কপাল ঘামতে শুরু করেছে। উত্তেজনায় তার অ্যাডামস অ্যাপল অদ্ভুতভাবে উঠানামা করছে। আজলান ফোনটা খাটের ওপর ছুঁড়ে ফেলে দ্রুত ওয়াশরুমের দিকে ছুটল। 7 বছর পর কাঙ্ক্ষিত নারীকে দেখে অস্থিরতা কমার বদলে বহু গুণ বেড়ে গেছে। শার্ট খুলে আয়নার সামনে দাঁড়িয়ে তার ফর্সা প্রশস্ত পিঠে থাকা বিশাল ট্যাটুটি ফুটে উঠল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আজলান আক্রোশে বলল, Sweetheart, you're making me lose control even from Bangladesh. What I'll do when I go to Bangladesh is beyond your imagination. I'm a very impatient man. টানা 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে সে তার একমাত্র বিশ্বস্ত বন্ধু শ্রাবণকে নির্দেশ দিল, অবিলম্বে বাংলাদেশের টিকিট কেটে নে। শ্রাবণ আকাশ থেকে পড়ল। আগাগোড়া কিছুই তার মাথায় ঢুকছে না। এই সাইকোর মাথায় হঠাৎ করে কি ভূত চাপলো যে হুট করে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। আজলান আবারও ভিডিওটা প্লে করলো। এলিনাকে সে যতই দেখছে ততই যেন এক গভীর ঘোরে আটকে যাচ্ছে। সে জনকে আবার ফোন করে সতর্ক করে দিল, সাবধান, এলিনা যেন কোনোভাবে জানতে না পারে যে আমি সব জানি। রাত, ডাইনিং টেবিল। রাতের খাবারের টেবিলে বসে আছে সাজ্জাদ চৌধুরী, নীলিমা চৌধুরী আর এলিনা। এলিনা তার বাবার দিকে তাকিয়ে আহ্লাদ করে বলল, লাভ ইউ পাপা। ওই হেডকে এভাবে শায়েস্তা করার জন্য অনেক থ্যাঙ্কস। পাপা, তুমি জানো তোমার ফোন কলে লোকটা এতটাই ভয় পেয়েছে যে বেচারা আমার পায়ে পড়ে মাফ চাইছিল। কথা শেষ করে এলিনা তার বাবার হাতে একটা চুমু দিয়ে বেসিনে হাত ধুতে চলে গেল। ওদিকে সাজ্জাদ চৌধুরীর অবস্থা নাজেহাল। এলিনার প্রতিটি কথা তার মাথার উপর দিয়ে চলে গেছে। তিনি এমন তো কোনো ফোন করেননি। সাজ্জাদ চৌধুরী পাথরের মতো মুখ দেখে নীলিমা চৌধুরী অবাক হয়ে বললেন, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি ভাজা মাছটি উল্টে খেতে জানো না। একদম নিষ্পাপ চেহারা করে বসে আছো কেন? স্ত্রীর কথায় সাজ্জাদ চৌধুরী একটা মেকি হাসি দিয়ে বললেন, বউ, বিশ্বাস করো, আমি সত্যি এসবের কিছু জানি না। আমি তো কল করার সুযোগই পাইনি। নীলিমা চৌধুরীর খাওয়ার হাত মাঝপথেই থেমে গেল। তিনি স্বামীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
সাজ্জাদ যদি কল না করে থাকেন, তবে সেই হেড অফ ডিপার্টমেন্টকে কে ফোন করে এলিনার পায়ে পড়তে বাধ্য করল? ডাইনিং টেবিলে রহস্যময় নিস্তব্ধতা নীলিমা চৌধুরীকে অস্থির করে তুলল। সাজ্জাদ চৌধুরী যেহেতু ফোন করেননি, তবে পর্দার আড়াল থেকে এলিনাকে আঁকলে রাখছে কে? উত্তরটা নীলিমা চৌধুরীর অজানা নয়, কিন্তু সেটা বিশ্বাস করতেও বুক কাঁপে তার। হাত ধুয়ে রুমে এসে তিনি ফোনটা হাতে নিলেন। কন্ট্যাক্ট লিস্টের অনেক গভীরে ধুলোবালি জমে থাকা সেই নাম্বারটা বের করলেন। 60 বছরে এই নাম্বারে কোনো কল যায়নি, কোনো মেসেজ আসেনি। গভীর একটা শ্বাস নিয়ে তিনি ডায়াল বাটনে চাপ দিলেন। ওপাশে রিং হচ্ছে। প্রতিটি রিংয়ের শব্দে নীলিমা চৌধুরীর হৃদস্পন্দন আগের চেয়েও জোরালো মনে হচ্ছে। ফোনের ওপাশে থাকা মানুষটি তখন মস্কোর হাড় কাঁপানো ঠান্ডায় নাকি নিজের মনের ভেতরে কোনো তুষার ঝড়ে বন্দি, তা তিনি জানেন না। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো, কিন্তু কোনো শব্দ নেই। ওপারের মানুষটি যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। নীলিমা চৌধুরী কাঁপা কাঁপা গলায় শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, আজলান। ওপাশ থেকে দীর্ঘ এক নীরবতা। কয়েক সেকেন্ড পর ভেসে এলো সে অতি পরিচিত গম্ভীর আর ভারী কণ্ঠস্বর, যা শুনলে আজও নীলিমা চৌধুরীর শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। আমি জানতাম আপনি ফোন করবেন মম। আজলানের কণ্ঠে কোনো বিস্ময় নেই, নেই কোনো অভিযোগ, বরং এক অদ্ভুত চাপা দাপট। নীলিমা চৌধুরী থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন বাংলাদেশে এলিনার ভার্সিটিতে আজ যা যা ঘটেছে তার প্রতিটি সেকেন্ড এই ছেলেটা মস্কোতে বসে নিয়ন্ত্রণ করেছে। নীলিমা চৌধুরী নিজেকে সামলে নিয়ে বললেন, আজকের ওই ফোন কলটা কি তোমার ছিল? আজলান ওপাশ থেকে একটা হালকা শব্দ করল, যা হাসির মতো শোনালো। সে শীতল কণ্ঠে জবাব দিল, আমার আমানতের ওপর কেউ হাত তুলবে আর আমি 7 সমুদ্র দূরে বসে তামসা দেখব? এত দেওয়ালে তো আমি হইনি মম। অ্যালিনা আমার ছিল, অ্যালিনা আমারই আছে। আর যা আমার, তার থেকে হাত বাড়ালে সেই হাত আমি শরীর থেকে আলাদা করে দিই। তা তো আপনার ভালো করে জানার কথা। খুব শীঘ্রই দেখা হচ্ছে মম। নিজের টাইগ্রেসকে এবার খাঁচে ফেরানোর সময় হয়ে গেছে। লাইনটা কেটে গেল। নীলিমা চৌধুরী কানে ফোনটা ধরে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। মস্কো, রাত 2:35। মস্কোর নিস্তব্ধতা চিরে কেবল আজলানের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। গ্লাসের পর গ্লাস ওয়াইন শেষ করেও যেন তার মনের জ্বালা মিটছে না। ফর্সা শরীর বেয়ে ঘাম ঝরছে অনবরত, আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, কিন্তু নেশা হচ্ছে না। মনের নেশা কি সাধারণ ওয়াইন নিকোটিনে মেটে? রকিং চেয়ারে হেলান দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে ডক্টর আজলান। সামনে তার প্রিয়া এলিনার ঘুমন্ত মুখ। সিসিটিভি ফুটেজে এলিনা অঘরে ঘুমোচ্ছে, কিন্তু তার সেই এলোমেলো অবস্থা আজলানের শরীরে অস্বচ্ছ উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। এলিনার নাইট ড্রেসের বোতাম খোলা, শার্টের ফাঁক দিয়ে দৃশ্যমান ধবধবে ফর্সা বুক, যার ঠিক মাঝে সেই মায়াবী লাল তিল। শার্টটা সামান্য উপরে উঠে যেতেই নাভির ঠিক উপরে ফুটে উঠেছে একটা বাটারফ্লাই ট্যাটু। আজলের চোখ দুটো এই মুহূর্তে সম্পূর্ণ ঘোলাটে। তীব্র জোরে শ্বাস নিতে নিতে সে নিজের শরীরে শার্টটা ছিঁড়ে ফেলার ভঙ্গিতে খুলে ফেলল। তারপর উন্মাদ হয়ে ঝাঁপ দিল সুইমিং পুলে, কিন্তু পানির শীতলতাও তাকে শান্ত করতে পারল না। চোখের সামনে বারবার এলেনা সেই লাল তিল আর বাটারফ্লাই ট্যাটু ভেসে উঠতে লাগলো। শরীর আর মনের উত্তাপ যেন আজ তাকে পুড়িয়ে ছারখার করে দেবে। দীর্ঘ 1 ঘন্টা সাঁতার কাটার পর ভেজা শরীর নিয়ে উঠে এলো সে। হন্তদন্ত হয়ে কিছু একটা খুঁজতে খুঁজতে ক্যাবিনেট থেকে বের করলো একটা ড্রাগস ইনজেকশন। 7 বছর ধরে যখনই সে এলিনাকে নিয়ে সম্পূর্ণ বেসামাল হয়ে পড়ে, তখনই তাকে এই ড্রাগসের আশ্রয় নিতে হয়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে ফ্লোরে শুয়ে পড়ল সে, কিন্তু চোখের পাতায় এখনো শুধু এলিনার ছবি। সকাল 10:30। টানা 10 বার কল করার পরেও যখন আজলান ফোন ধরল না, তখন শ্রাবণ নিজেই তার বাড়িতে চলে এলো। লিভিং রুমে ঢুকে দেখলো এসির টেম্পারেচার বাড়ানো। ভেজা কাপড়ে আজলান ফ্লোরে পড়ে আছে।
তার পাশে ড্রাগসের সিরিঞ্জ। শ্রাবণ বিড়বিড় করে বলল, কি একটা বেড়ে রে ভাই, বইয়ের বিরহে ড্রাগস নিয়ে পড়ে থাকে, মন চায় এক লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই, খালি নিজের পা হারানোর ভয়ে কিছু বলি না। শ্রাবণ আজলানের চোখে মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙালো। আজলানের পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তার লাল চোখ দুটোর দিকে তাকিয়ে শ্রাবণ প্রশ্ন করলো, বাচ্চা বউকে এত মিস করিস, অথচ এই 7 বছরে একটি বারও বাংলাদেশে গিয়ে তাকে দেখলি না কেন? আজলান গর্জে উঠল। স্টপ কলিং হার আ কিড। ধীরস্থিরভাবে নিজেকে সামলে নিয়ে বলল, ও বাচ্চা হলে আমি এভাবে একবার বাসর করার পর নিজেকে অগোছালো করে ফেলতাম না। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে এই দূরত্ব কেন? আজলান বিষণ্ণ হাসল। 15 বছরের মেয়েকে বাসর ঘর অজ্ঞান অবস্থায় দেখেও আমি নিজের কন্ট্রোল হারিয়েছিলাম, তাই আর রিস্ক নেইনি। অ্যান্ড ইউ নো হাউ ইম্পেশেন্ট আই অ্যাম, তাই আর দেশি ফেরার চিন্তা করিনি। শ্রাবণ এবার খোঁচা দিয়ে বলল, ভাই তুই ভুলে যাচ্ছিস, ও এখন আর 15 বছরের খোকি নেই, 22 বছরের যুবতী সে। এখন যদি ও অন্য কাউকে ভালোবাসে তখন কি করবি? আজলান এবার অদ্ভুতভাবে হেসে উঠল। সেই হাসিতে মৃত্যু পরোয়ানা ছিল। সে শান্তস্বরে বলল, অ্যালিনা আমার নিয়তি, আর যদি আমার নিয়তি আমার সাথে বেইমানি করে তবে প্রথমে ওকে জ্যান্ত কাপড় দেব, তারপর নিজেকে শ্যুট করে দেব, তবু ওকে কারোর জন্য ছেড়ে দেব না, হোক এই দুনিয়ায় কিংবা বড় পারে। আমি আজলান চৌধুরী, আর আজলান চৌধুরীর রুলস একটাই, যা তার শুধুই তার কাছে থাকতে হবে, চাই সে যাক বা না যাক। কথাটা শেষ করে আজলান টলতে টলতে শাওয়ারের নিচে চলে গেল। শ্রাবণ এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই পাগলের ভালোবাসা আর জেদ এলিনার জীবনকে কোন দিকে নিয়ে যাবে।